এবছরের ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন ঘোষণা ঘিরে আবারও উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। দিল্লিতে প্রায় ২ শতাধিক নেতার সঙ্গে একের পর এক বৈঠক করছেন শেখ হাসিনা। নতুন আইনি টিম গঠন, মুখপাত্র নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ দিল্লিতে বসে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় শেখ হাসিনা। গত বছর ডক্টর ইউনূস শেখ হাসিনার মুখ বন্ধ করতে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নিয়ে কিছুই বলছে না। তার এই নীরবতার পেছনে কি দিল্লির কোনো ইশারা আছে? তারিখটা ছিল ২০২৪ সালের ৫ই আগস্ট। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছিলেন ভারতের দিল্লিতে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অনেকেই ভেবেছিলেন ঢাকার রাজনীতি থেকে হয়তো চিরতরে মুছে গেছে শেখ হাসিনা অধ্যায়। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আবারও রাজনীতির মাঠে সক্রিয় আওয়ামী লীগ সভাপতি। দল গোছানোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শুধু ফোনেই নয়, এবার শুরু হয়েছে সরাসরি মুখোমুখি বৈঠক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিল্লিতে বসে প্রায় ২ শতাধিক দলীয় নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন শেখ হাসিনা। লক্ষ্য একটাই, দেশে ফেরা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ডাক পড়ে দিল্লিতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে জড়ো হয়েছেন অনেকে। এসেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ৫ আগস্টের পর তিনি অবস্থান করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে তিনি সরাসরি উড়ে এসেছেন দিল্লিতে। লন্ডন থেকে এসেছেন সাবেক মন্ত্রী ও সিনিয়র আইনজীবী সম রেজাউল করিম। আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য রোকেয়া প্রাচী। ডাক পেয়েও তিনিও ছুটে এসেছেন নেত্রীর পাশে। এখানেই শেষ নয়, মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক এস আমরিন রাখি, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারুই এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরাও অংশ নিয়েছেন এই হাই ভোল্টেজ বৈঠকে। এই পর্যন্ত প্রায় ২ শতাধিক নেতার সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন শেখ হাসিনা। একটি রাজনৈতিক দল যখন পতনের পর চরম বিপর্যয়ের মধ্যে পড়ে, তখন এইভাবে অন্য দেশের মাটিতে বসে এত বড় বৈঠক করা মোটেও সাধারণ বিষয় নয়। এর পেছনে রয়েছে সুদূর প্রসারী আইনি ও কূটনৈতিক পরিকল্পনা। শেখ হাসিনা কেবল নেতাদের সাথে শুধু বৈঠকই করছেন না, তিনি তৈরি করছেন একটি আইনি ও প্রশাসনিক রক্ষা কবচ। আওয়ামী লীগ সভাপতি ভালো করেই জানেন, দেশে ফিরতে হলে তাকে শত শত মামলার মুখোমুখি হতে হবে। রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা। তাই এই আইনি, প্রশাসনিক ও কূটনৈতিক জটিলতা সামলাতে একটি বিশেষ আইনজীবীদের দল গঠন করা হয়েছে। এই টিমের মূল দায়িত্বে রয়েছেন ৩ জন হেভিওয়েট লিগ্যাল এক্সপার্ট। ১. ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ২. সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ৩. সাবেক মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম। এই ৩ জনের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনার হয়ে বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বর্তমানে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার ও কূটনৈতিক সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। উদ্দেশ্য খুব স্পষ্ট, শেখ হাসিনা যখন ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে পা রাখবেন, তখন যেন আন্তর্জাতিক মহল থেকে তার আইনি সুরক্ষা এবং মানবাধিকার বিষয়টি নিশ্চিত করা হয়। আওয়ামী লীগ বিষয়টিকে একটি রাজনৈতিক আইনি লড়াই হিসাবে দেখাতে চায়। দিল্লির বৈঠক থেকে আরেকটি বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য একজন অফিসিয়াল মুখপাত্র নিয়োগ করা হচ্ছে।
গত ১.৫ বছর ধরে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রেস রিলিজ পাওয়া যাচ্ছিল না। যা আসছিল তা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ বা বিবৃতি আকারে। এতে দলের ভেতরে ও বাইরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এবার সেই শূন্যতা পূরণ করা হচ্ছে। একজন নেতাকে দেওয়া হতে পারে শেখ হাসিনার মুখপাত্রের দায়িত্ব, কিন্তু কে হবেন সেই মুখপাত্র? এক্ষেত্রে ৩টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথমত, রাজনৈতিক প্রজ্ঞা, স্বচ্ছ ভাবমূর্তি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, যিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ মাধ্যমের সঙ্গে নিয়মিত ব্রিফিং করবেন। খুব শীঘ্রই এই সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করা হতে পারে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, ভারত কি শেখ হাসিনাকে পুনর্বাসন করছে, নাকি এটি শুধুই সময়ের দাবি? ইতিহাসের পাতা একটু উল্টানো যাক। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর বেশ কিছুদিন সম্পূর্ণ নীরব ছিলেন। ভারত সরকারও তাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি দেয়নি। পরিস্থিতি বদলাতে শুরু করে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি না দেন। সহজ ভাষায় তার মুখ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কূটনীতির চাল বড়ই অদ্ভুত। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সেই অনুরোধে ইতিবাচক কোনো সাড়া দেননি। ভারত বিষয়টিকে তাদের ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসাবেই দেখাতে চেয়েছে। এখন শেখ হাসিনা দিল্লিতে বসে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা। দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার কিংবা ২ শতাধিক নেতার সঙ্গে বৈঠক, এসব নিয়ে তারেক রহমান কিন্তু সম্পূর্ণ নীরব। তিনি ভারতের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানাননি কিংবা শেখ হাসিনার মুখ বন্ধ করার কোনো অনুরোধও করেননি। কেন এই নীরবতা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে গভীর এক রাজনৈতিক সমীকরণ। প্রথমত, তারেক রহমান হয়তো মনে করছেন শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করলে তা আইনি প্রক্রিয়ার অংশ হবে। একে রাজনৈতিকভাবে মোকাবেলা করাই ভালো। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক স্বাভাবিক রাখার একটি কৌশলও হতে পারে এটি। অযথা শেখ হাসিনাকে নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চাইছে না ঢাকা। সব মিলিয়েই ২০২৬ সালের ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। দিল্লির গ্রিন সিগন্যাল ছাড়া যে শেখ হাসিনা এত বড় পদক্ষেপ নিতে পারতেন না তা বলাই বাহুল্য। আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরবেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।